নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প অঙ্কপুরীর গুপ্তধন, লিখেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়। গল্পটি শতবর্ষের সেরা গোয়েন্দা গল্প থেকে নেওয়া হয়েছে। শুরু করছি গল্প অঙ্কপুরীর গুপ্তধন। ঘরে ঢুকে দেখলাম সৃজন কাকা একটা চিঠি পড়ছে খুব মন দিয়ে। জিজ্ঞেস করলাম, কার চিঠি? আবার কোনো অ্যাডভেঞ্চার নাকি? মৃদু হেসে কাকা বললেন, ঠিকই ধরেছিস, তবে ঠিক অ্যাডভেঞ্চার নয়, বলা যায় রহস্যভেদ। যাবি নাকি? দিন কয়েকের প্রোগ্রাম। কি যে বলো, অনেক দিন হয়ে গেল কলকাতা থেকে বেরোনো হয়নি। বাইরে যাওয়ার এর সুযোগ হাতছাড়া করব এমন বোকা নই। কিন্তু জায়গাটা কলকাতা থেকে খুব একটা দূরে নয়, ক্যানিংয়ে। পছন্দ হচ্ছে? সে ক্যানিং হোক বা কাঠমান্ডু হোক, তুমি যখন যাচ্ছ তখন আমিও যাব। পরের রবিবার সকালে ট্রেনে চেপে হাজির হলাম ক্যানিংয়ে। স্টেশনে হাজির ছিলেন কাকার কলেজের বন্ধু প্রতাপ গাঙ্গুলি। খুব অমায়িক, বন্ধুবৎসল মানুষ। ট্রেন থেকে নামা মাত্র সৃজন কাকাকে জড়িয়ে ধরলেন প্রতাপ কাকা। উফ, কতদিন পরে যে তোর সাথে দেখা! সেই কলেজ ছাড়ার পর আর দেখা হয়নি। ভাবতেই পারিনি তুই সব কাজ ফেলে এত তাড়াতাড়ি চলে আসবি। কেন আসবো না? বন্ধুর কাছ থেকে ডাক পেলে আসবো না এমন পাষণ্ড নই। স্টেশন থেকে প্রতাপ কাকার বাড়ি দূরে নয়, বেশ বড় জমির ওপর একতলা বাড়ি। বাড়ির গেটে মার্বেল পাথরে নাম লেখা অঙ্কপুরী। আমি বললাম, বাড়িটার নাম কেমন অদ্ভুত, তাই না? প্রতাপ কাকা মৃদু হেসে বললেন, এই নাম দিয়েছে আমার ছোট মামা বিভূতি মুখার্জি। উনি নিজেই ডিজাইন করে বাড়িটা তৈরি করেছেন। বিভূতি মামা ছিলেন অঙ্ক পাগল মানুষ। অঙ্কে এমন নেশা ছিল যে রাত দিন অঙ্ক কষতেন। এক ধরনের পাগলামি আর কি। চোখে পড়ল মেইন গেটের ডিজাইনও জ্যামিতিক। দুপাশের দুটো লোহার দরজা জুড়লে তৈরি হয় একটি গোলাকার বৃত্ত। দরজার আশ্চর্য ডিজাইন দেখে সত্যিই অবাক হতে হয়। বাড়ির ভেতরের ডিজাইন দেখলেও বুঝতে অসুবিধে হয় না বাড়ির মালিক ছিলেন অঙ্কপ্রাণ মানুষ। প্রতাপ কাকার বসবার ঘরে বসে গল্প হচ্ছিল। হরি আমাদের জন্য গোটা কয়েক ডাব কেটে নিয়ে এলো বাগানের গাছ থেকে। হরি প্রতাপ কাকার কাজের লোক, লম্বা রোগা চেহারা, কথাবার্তা বেশ অমায়িক। ডাবের জলের পর হরি নিয়ে এলো দুটো বড় চিনেমাটির থালায় করে পাকা পেঁপে, টুকরো টুকরো করে কাটা, সঙ্গে বড় সাইজের রাজভোগ। সৃজন কাকা বললেন, এ কি এলাহি কাণ্ড করেছিস আমাদের জন্য? বিনয়ের হাসি হাসলেন প্রতাপ কাকা। এসবই তো বাগানের গাছের, শুধু রাজভোগটাই যা কেনা। তাছাড়া তোর সঙ্গে কতদিন পর দেখা বলতো। পাকা পেঁপে আর রাজভোগ খেতে খেতে গল্প হলো খানিকক্ষণ। ঘরের সব কিছু দেখতে দেখতে জিজ্ঞেস করলেন সৃজন কাকা, তারপর প্রতাপ, কি ব্যাপার? আমাকে তলব। পুরো ব্যাপারটা খুলে লিখিসনি? তা ঠিক, নানা কারণে চিঠিতে সবকিছু লেখা সম্ভব ছিল না। তাছাড়া সবকিছু জানিও না, তবে যেটুকু জানি তোকে বলছি। বাকিটা তোকে বের করে নিতে হবে। এরপর প্রতাপ কাকা যা বললেন তা মোটামুটি এই রকম। ওর একমাত্র মামা বিভূতিবাবু বিয়ে টিয়ে করেননি, এই বাড়িতে একলাই থাকতেন। ছোট মাঝারি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্কুল কলেজে সাপ্লাই দেবার ব্যবস্থা করতেন, আর অবসর সময়ে ব্যস্ত থাকতেন নানা ধরনের অঙ্ক নিয়ে। একমাত্র ভাগ্নে প্রতাপ কাকাকে খুবই স্নেহ করতেন, তবে অঙ্কে ভাগ্নের উৎসাহ ছিল না। মাঝে মাঝে বকাবকি করতেন। মাস তিনেক আগের কথা। মারা যাওয়ার আগে বিভূতি মামা নিজের সমস্ত বিষয় সম্পত্তি লিখে দিয়ে যান প্রতাপ কাকার নামে। অবশ্য সম্পত্তির মধ্যে তখন কেবল 3 বিঘে জমির ওপর ক্যানিংয়ের এই বাড়ি,
আর ব্যাংকে কিছু টাকা। তাছাড়া মৃত্যুর কিছুদিন আগে থেকেই যন্ত্রপাতি সাপ্লাইয়ের ব্যবসাটা বিক্রি করে দিয়ে পুরোপুরি অঙ্ক নিয়েই ব্যস্ত ছিলেন। অবশ্য বিভূতিবাবুকে যারা চিনত তারা বলে ব্যবসা করে উনি সারা জীবন যথেষ্ট উপার্জন করেছেন। তাই অনেকের ধারণা উনি বোধহয় এই বাড়ির মধ্যে কোথাও গুপ্তধন রেখে গেছেন। প্রতাপ কাকাও তাই ভাবেন। বিভূতি মামার অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস বা হরিকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। প্রতাপ কাকার কাহিনী চুপ করে মনোযোগ দিয়ে শুনছিলেন সৃজন কাকা। কাহিনী শেষ হলে প্রথম প্রশ্ন করেন সৃজন কাকা, তোর বিভূতি মামা জীবিত অবস্থায় তোকে কিছু বলেননি এ বিষয়ে? না, এ বিষয়ে আমাদের দুজনের মধ্যে কখনো কোনো কথা হয়নি। যদিও উনি বেঁচে থাকতে বহুবারই কাটিয়ে গেছে এ বাড়িতে। আচ্ছা, এমনও তো হতে পারে মৃত্যুর আগে অন্য কাউকে কিছু বলে গেছেন? না, সে সুযোগ পাননি উনি। রাতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক হয়ে মারা যান। তখন এ বাড়িতে ছিল শুধু হরি। পরদিন ভোরে হরির কাছ থেকে খবর পেয়ে আসে ওর চিকিৎসক ডক্টর সান্যাল ও অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস। সোমনাথবাবুই ফোন করে খবর দেন আমাকে। আমি এখানে পৌঁছই দুপুর 12টা নাগাদ। তাই মামার সঙ্গে শেষ কথা বলার সুযোগ আর পাইনি। সৃজন কাকা কি বলতে গিয়েও যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। প্রতাপ কাকা বলে চলেন, ভেবেছিলাম বিভূতি মামা হয়তো কোনো চিঠিপত্র, ছক বা গুপ্তধনের মানচিত্র রেখে গেছেন, কিন্তু সারা বাড়ি বাগান তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সেরকম কিছু রেখে যাননি। তবে মামার একটা ডায়েরি পেয়েছি, সেটা পড়ে দেখেছি তার মধ্যে গুপ্তধনের কোনো কথা নেই, শুধু হাবিজাবি অঙ্কের কচকুচি। গত 3 মাস ধরে এ বাড়িতেই বসবাস করছি। এর মধ্যে বাগানের অনেক জায়গায় সুড়ঙ্গ খুঁড়েছি গুপ্তধনের সন্ধানে, কিন্তু শুধু তাল তাল মাটি ছাড়া আর কিছু বেরোয়নি। প্রতাপ কাকার কথার ভঙ্গিতে আমি আর সৃজন কাকা দুজনেই হাসছিলাম। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন সৃজন কাকা। চল তোর বাগান দেখে আসি। বাড়িটার পেছনে বিরাট বাগান। সেখানে আম, জাম, কাঁঠাল, পেঁপে, নারকেল, পেয়ারা, কলা গাছ সবই আছে। বাগানে তখন কাজ করছিল বাগানের মালি শিবু। আমাদের দেখে খুরপি ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রণাম জানালো। লোকটার একটা চোখ টেরা, ওর তাকানো দেখে অস্বস্তি হয়। গাছগুলোর ফাঁকে ফাঁকে প্রতাপ কাকার কাটানো 2-3টে সুড়ঙ্গ চোখে পড়ল। সৃজন কাকা সেসব সুড়ঙ্গগুলিও অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন। তারপর বললেন, প্রতাপ, একটা কথা অন্তত বলতে পারি, তোর মামা এই বাগানের নিচে কোনো গুপ্তধন পুঁতে রেখে যাননি। কি করে বুঝলি? নীরস গলায় জিজ্ঞেস করেন প্রতাপ কাকা। কি করে বুঝলাম সে কথা এখনই ঠিকঠাক করে বুঝিয়ে বলতে পারবো না, তবে একটা সহজ কারণ হলো বাগানের সুড়ঙ্গ খুঁড়ে গুপ্তধন পুঁততে গেলে অন্য লোকের সাহায্য নিতে হবে। না নিলেও বাইরের লোকের চোখে ধরা পড়ার ভয় থেকে যায়। তাছাড়া দেয়ালে টাঙানো ছবি দেখে মনে হয় তোর মামা খুব একটা স্বাস্থ্যবান ছিলেন না, তাই তার পক্ষে নিজের হাতে সুড়ঙ্গ খোঁড়ার সম্ভাবনা খুবই কম। বুঝতে পারলাম সৃজন কাকার কথায় প্রতাপ কাকা কিছুটা হতাশ হয়েছেন। তবু মুখে অল্প হাসি ফুটিয়ে বললেন, ঠিক আছে সৃজন, অনেক বেলা হলো, এবার চান করে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। দুপুরে ঠান্ডা জলে স্নান করে জুড়িয়ে গেল শরীর। দুপুরের খাওয়াও দারুণ হলো। সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, 3 রকমের মাছ, আমের চাটনি, দই, সব মিলিয়ে প্রায় বিয়ে বাড়ির খাবার। খেতে বসে সৃজন কাকা বললেন, প্রতাপ, তোর খাওয়ার ঘরের ডিজাইনটা বেশ অদ্ভুত ধরনের, তাই না? তাকিয়ে দেখলাম সত্যিই তো, যে ঘরে আমরা খেতে বসেছি
সেই ঘরটা যদিও বেশ বড়, কিন্তু এর আকার একটা সমকোণী ত্রিভুজের। এত জায়গায় গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোথাও এরকম ডিজাইনের খাবার ঘর চোখে পড়েনি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের দুজনের শোবার বন্দোবস্ত করে নিজের ঘরে বিশ্রাম নিতে গেলেন প্রতাপ কাকা। সৃজন কাকা বললেন, বুঝলি বাদল, দুপুরে ঘুমোলে চলবে না, সময় কম। দুজনে মিলে এরই মধ্যে বরং সমস্ত বাড়িটা ঘুরে ফিরে একটু দেখব। খানিকক্ষণ বিছানায় শুয়ে 2-4টে ম্যাগাজিন পড়ে আমরা বেরোলাম বাড়িটা ঘুরে দেখতে। খাওয়ার ঘরে দাঁড়িয়ে সৃজন কাকা হঠাৎ অঙ্কের স্যারের ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিস? পড়ব না কেন? একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলির ওপর একটা বর্গক্ষেত্র দাঁড়িয়ে আছে, সেটা তো? ঠিক ধরেছিস। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছিস, আমরা যে ঘরে বসে খেলাম সেটা একটা সমকোণী ত্রিভুজ। তার 3টে কোণায় 3টে ঘর। আর আশ্চর্যের ব্যাপার, সেই 3টে ঘরেরই আকার চৌকো, অর্থাৎ বর্গাকার। কেমন মিলছে পিথাগোরাসের উপপাদ্য? আঁকা থেকে ঘরগুলোর ছবি নেওয়া গেলে মনে হতো যেন জ্যামিতি বইয়ের ছবি দেখছি। কাকার বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা দেখে অবাক না হয়ে পারি না। তবু আমি বললাম, মিল তো পেলে, কিন্তু তার সঙ্গে গুপ্তধনের সম্পর্কটা খুঁজে বের করতে পারলে কি? এখনো পাইনি, তবে পেতেও তো পারি। সন্ধেবেলা আবার বৈঠক বসলো প্রতাপ কাকার ঘরে। আচ্ছা প্রতাপ, তোর বিভূতি মামার রেখে যাওয়া জিনিসপত্রগুলো একটু দেখাবি? হতাশ গলায় বললেন প্রতাপ কাকা। কি আর দেখবি, তবে দেখতে চাইলে নিশ্চয়ই দেখাবো। বিভূতি মামার জিনিসপত্র বলতে এই বিছানাপত্র, সোফা সেট, ওয়ার্ড্রোব, তাতে কিছু জামা কাপড়, একটা স্টিলের আলমারি, আর তার ভেতরে মামার রেখে যাওয়া ফাইলপত্র, ডায়েরি, ব্যাংকের পাসবই, আর কিছু বিজ্ঞানের বই। একটু থেমে আবার বলেন প্রতাপ কাকা, আর তোকে বলতে ভুলেছি, আলমারির ক্যাশ বাক্সে ছিল কিছু টাকা আর কিছু হাউসি খেলার ঝুড়ি, যার মধ্যে রয়েছে নম্বর লেখা 100 কাঠের বল। তবে হাউসি খেলায় আমার কোনোদিন আগ্রহ নেই, তাই ওগুলো পড়ে আছে আলমারির মধ্যেই। তাই নাকি? তাহলে তো ওগুলো একবার দেখতে হচ্ছে। সৃজন কাকার কথার ভঙ্গি খুবই সিরিয়াস। প্রতাপ কাকা চাবি দিয়ে স্টিলের আলমারি খুললেন। ভেতরে বেশ কিছু বিজ্ঞানের বই, আর একটা গোল তারের বাক্সে হাউসি খেলার 100টা কাঠের বল। দেখলেই বোঝা যায় কাঠের বলগুলো খুব দামি কাঠের তৈরি। বলের ডিজাইনও খুব সুন্দর। প্রত্যেকটা বলের গায়ে সাদা রঙে নম্বর লেখা আছে শুধু। তারের বাক্স থেকে কয়েকটা বল তুলে নিয়ে নিজের কানের কাছে ভালো করে ঝাঁঝিয়ে কি যেন বুঝবার চেষ্টা করলেন সৃজন কাকা। আমি জিজ্ঞেস করলাম, কি কাকা, বলগুলো ঝাঁকাচ্ছ কেন? দেখছো না বলগুলো নিরেট কাঠের? আমার কথায় কোনো জবাব না দিয়ে কাকা একটা চুরুট ধরালেন। তারপর বললেন, প্রতাপ, তোর আলমারির চাবিটা একদিনের জন্য কাছে রাখতে পারি কি? কি যে বলিস, একদিন কেন, 1 মাস 2 মাস, যতদিন খুশি চাবিটা রাখ না তোর কাছে। ও, তোর কাছে তোর ডুপ্লিকেট চাবি আছে? একটু ইতস্তত করে জবাব দিলেন প্রতাপ কাকা। না রে, আগে ছিল, কিন্তু কিছুদিন ধরে ডুপ্লিকেট চাবিটা পাচ্ছি না, কোথায় যে গেল। সৃজন কাকা ভুরু কুঁচকে বললেন, সে কি, ডুপ্লিকেট চাবি হারিয়েছে? ব্যাপারটা খুবই সন্দেহজনক। না না, কে আর চাবিটা নেবে, হয়তো আমি কোথাও রেখেছি। তাছাড়া আলমারিতে কি বা আছে? একটু চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টালেন সৃজন কাকা। যাক গেও কথা, তোর অ্যাটর্নি, মানে বিভূতিবাবুর অ্যাটর্নির সঙ্গে একটু আলাপ করতে চাই।
করা যাবে? কেন করা যাবে না? সোমনাথ বিশ্বাস তো ক্যানিংয়েই থাকেন, তোর কোনো চিন্তা নেই। আমি কাল ভোরেই হরিকে দিয়ে চিঠি পাঠাচ্ছি ওর কাছে। তা কবে দেখা করতে চাস? কাল? না, কাল নয়, পরশু রাত 7টায়। সেদিন রাত্রিরে আলোচনা ওখানেই শেষ। খাওয়া দাওয়া সেরে আমি আর প্রতাপ কাকা ঘুমিয়ে পড়লাম। কিন্তু কাকা ঘুমননি। নোট বই আর কলম নিয়ে কি সব লিখেছেন অনেক রাত পর্যন্ত। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি সৃজন কাকা জামা কাপড় পরে রেডি। বললেন, আমি একটু কলকাতা যাচ্ছি বুঝলি, ঘন্টা কয়েকের জন্য। আর আমি? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলাম আমি। তোকেও নিয়ে যেতাম, কিন্তু তোর এখানে থাকা দরকার। অবাক হয়ে জিজ্ঞেস করি, কেন? কাকা আমার কানের কাছে মুখ নামিয়ে বলেন, তুই এই বাড়িতে বসে একটু গোয়েন্দাগিরি করবি। তার মানে? তার মানে এই অঙ্কপুরীতে কে আসছে, কে যাচ্ছে, কে কি করছে বলছে, সব অঙ্কের মতো হিসেব রাখবি। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু দেখে যাবি। প্রতাপ কাকাকে কিছু না বলে সৃজন কাকা চলে গেলেন। প্রতাপ কাকা নিজের ঘরে ঘুমোচ্ছেন। কাকাকে বিদায় জানাতে গিয়ে দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছে হরি। হরি বলল, কর্তা এত সকালে বেরোচ্ছেন? আমাকে আগে বলে রাখলে আপনার জল খাবার তৈরি করে দিতাম। কাকা চলে গেলে ভাবতে বসলাম, এখন আমার কি কর্তব্য। আমাকে বাদ দিলে বাড়িতে এখন মাত্র 3জন মানুষ, প্রতাপ কাকা, হরি আর শিবু। এর মধ্যে প্রতাপ কাকা তো সন্দেহের বাইরে, ওর ওপর কি আর গোয়েন্দাগিরি করব। বাকি থাকে শুধু হরি আর শিবু। সুতরাং এই দুজনের ওপরই নজর রাখতে হবে বেশি। তবে হরিকে তেমন সন্দেহ হয় না, টেরা শিবুর হাবভাবই কেমন সন্দেহজনক। একটু পরেই পাশের ঘরে প্রতাপ কাকার আওয়াজ পাওয়া গেল। হরিকে কি যেন বলছেন। প্রতাপ কাকা ঘরে ঢুকে বললেন, কি হে বাদল, তোমার কাকা নাকি কলকাতা গেছে? কেন গেল? কখন ফিরবে? কেন গেল জানি না, তবে ফিরতে বোধহয় বিকেল হবে। ঠিক আছে, হরিকে সোমনাথ বাবুর কাছে পাঠাচ্ছি। হরি প্রতাপ কাকার চিঠি নিয়ে যাবার আগে অবশ্য আমাদের জল খাবার দিয়ে গেল। জল খাবার খেয়ে ঘরে বসেই বিভূতিবাবুর রেখে যাওয়া বইপত্র দেখলাম। বইপত্র ঘাঁটতে গিয়ে দেখি নানা বিষয়ে বহু বিজ্ঞানের বই জোগাড় করেছিলেন উনি। সবচেয়ে বেশি রয়েছে অঙ্কের বই। এছাড়াও ডায়মন্ড বা হিরে নিয়েও বেশ কিছু বই। দেখছি ভদ্রলোকের হিরে সম্পর্কে প্রচুর উৎসাহ ছিল, অথচ বাড়িতে তো কোনো হিরে দেখছি না। তাহলে কি সেসব হিরে পুঁতে রেখে গেছেন বাগানের মাটিতে? যদিও সৃজন কাকা বলেছেন বাগানের মাটির নিচে কোনো গুপ্তধন পাওয়ার সম্ভাবনাই নেই, তবু মনে হলো সৃজন কাকাও ভুল করতে পারেন। তাই হীরের খোঁজে বাগানে গিয়ে ঘোরাঘুরি শুরু করলাম। এখানে কি করছেন খোকা বাবু? প্রশ্ন শুনে প্রথমে উঠে দেখি শিবু। কোন গাছের ফাঁকে যে ঘাপটি মেরেছিল কে জানে। শিবুর টেরা চাউনিটা খুবই অস্বস্তিকর। না, এই একটু বাগানে ঘুরছিলাম। কোনো রকমে জবাব দিয়ে ফিরে এলাম ঘরে। বাড়িতে ফিরে দেখি প্রতাপ কাকাও নেই, কোথায় যেন বেরিয়েছেন। মনে মনে ভাবলাম সৃজন কাকা অনর্থকই কলকাতা গেলেন। কলকাতায় না গিয়ে শিবুকে চাপ দিলেই গুপ্তধনের হদিশ পাওয়া যেত। এখন আমার মনে একটুও সন্দেহ নেই, শিবুই হার শয়তান। এই লোকটা নিশ্চয়ই জানে বিভূতিবাবুর গুপ্তধন কোথায় লুকোনো আছে। কাকা ফিরলেন সন্ধ্যের মুখে। সারাদিন রোদে ঘুরে ঘুরে চেহারা হয়েছে ঝোড়ো কাকের মতো। প্রতাপ কাকার সামনে কাকাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হচ্ছিল না। না হলে জিজ্ঞেস করতাম, গুপ্তধনের কোনো হদিশ করতে পারলে কি? রাতে খাওয়া দাওয়ার পর তেকোনা ডাইনিং রুমে আমাদের আসর বসলো।
কুয়োর ঠান্ডা জলে স্নান করে পরিপাটি হয়ে বসেছি আমি, সৃজন কাকা ও প্রতাপ কাকা। গুপ্তধন সম্পর্কে সৃজন কাকা কতটা রহস্যভেদ করতে পেরেছেন সেটা জানার জন্য আমি ও প্রতাপ কাকা দুজনেই উদগ্রীব হয়ে আছি। একটা চুরুট ধরিয়ে সৃজন কাকা বললেন, প্রতাপ, তুই বলেছিলি এ বাড়িতে বিভূতিবাবুর রেখে যাওয়া গুপ্তধন আছে। তোর সন্দেহ ঠিক। এ বাড়িতে গুপ্তধন হিসেবে তোর মামা রেখে গিয়েছিলেন 3টে হিরে, প্রত্যেকটাই খুব দামি। কিন্তু দুঃখের কথা, 3টে হিরেই চুরি গেছে এ বাড়ি থেকে। প্রতাপ কাকা চমকে উঠে বললেন, তাই নাকি? প্রতাপ, তুই হয়তো ভাবছিস তোর মামা যে হিরে রেখে গেছেন সে খবর আমি কোথায় পেলাম। এর উত্তরে বলি, এ ব্যাপারে আমাকে সবচেয়ে সাহায্য করেছে 3টি ব্যাপার। প্রথমত, তোর মামার সংগ্রহে হিরে সম্পর্কে এত রকমের বই থেকে স্বভাবতই একটা কথা মনে হয়, হিরে সম্পর্কে যার এত বেশি উৎসাহ তিনি যে হিরে কিনবেন সেটাই তো স্বাভাবিক। দ্বিতীয় সূত্রটি হলো তোর মামার লেখা ডায়েরি, যাতে উনি বিজ্ঞানের সাংকেতিক ভাষায় কেবলমাত্র 3টে হিটের গুণাগুণ লিখে গেছেন বিশদভাবে। ডায়েরির ওই অংশটুকু মর্মোদ্ধার করতে অবশ্য আমাকেও ছুটতে হয়েছিল কলকাতার রত্ন বিশেষজ্ঞের কাছে। এটা ঠিক, ডায়েরিতে কোথাও লিখে যাননি উনি হিরে কিনেছেন, তবে 3টে হিরের যে ধরনের খুঁটিনাটি বিবরণ লিখে রেখেছেন তা পড়ে মনে হওয়া স্বাভাবিক যে এই 3টে হিরেই ছিল ওর জিম্মায়। তৃতীয় ব্যাপারটি হলো, ওর ডায়েরিতে এক জায়গায় লিখেছেন উনি বেড়াতে গিয়েছিলেন পান্নায়। পান্না মানে মধ্যপ্রদেশের পান্না। তারপর অবশ্য ডায়েরির পাতার অনেকটা জায়গা ফাঁকা। হয়তো ভেবেছিলেন পান্নায় ভ্রমণের বিবরণ পরে ভালো করে লিখবেন, কিন্তু পরে বোধহয় সময় পাননি বা ইচ্ছে করেই লেখেননি। তুই জানিস মধ্যপ্রদেশের পান্নায় হীরের খনি আছে। ওখানে মাঝে মাঝেই খুব ভালো হিরে সস্তায় বিক্রি হয় নিলামে। খবর নিয়ে জেনেছি উনি যে সময় পান্নায় যান ঠিক সেই সময় পান্নায় হীরের বিরাট নিলাম বাজার বসেছিল। এতে কি প্রমাণ হয় তুই বল? জানিস তো 2 + 2 = 4। প্রতাপ কাকা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বছর 3 আগে মামা মধ্যপ্রদেশ গিয়েছিলেন দিন 7 জন্য। আমাকে সঙ্গে যেতে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি। কিন্তু সেটা যে পান্নায় তা অবশ্য বলেননি কাউকে। সৃজন কাকা চুরুটের ছাই ছেড়ে বলেন, এটা এখন স্পষ্ট বিভূতিবাবু পান্না থেকে 3টে হিরে কিনেছিলেন, যদিও ব্যাপারটা কাউকে জানাতে চাননি। কিন্তু এখন প্রশ্ন হলো হিরেগুলো কোথায় রেখে গেলেন? এই প্রশ্ন নিয়ে অনেক ভেবেছি আমি। ভাবতে ভাবতে চোখে পড়ল ডাইনিং হলের 3টে দরজার উপর লেখা সংখ্যাগুলি 5, 4, 3। সংখ্যাগুলি অবশ্য 435 বা 354 হতে পারত, কিন্তু নানা রকম হিসেব কষে দেখেছি সংখ্যাটা 543 হলেই ব্যাপারটা মেলে। সংখ্যার কথা ভাবতে ভাবতে মনে পড়ল আলমারিতে রাখা কাঠের বলগুলির কথা, কিন্তু তাতে তো 543 নম্বর লেখা কোনো বল নেই। তাহলে তবে হয়তো 5, 4 ও 3 নম্বর বলের মধ্যে কিছু থাকতে পারে। ওই বলগুলো নিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করলাম, অন্য বলগুলিও দেখলাম, কিন্তু হীরের খোঁজ পাওয়া গেল না। কিন্তু ওইভাবে নাড়াচাড়া করতে করতে হঠাৎ বুঝতে পারলাম বলগুলো নীরের নয়, ভেতরে ফাঁপা জায়গা আছে। পরীক্ষা করে বললাম বলগুলির মধ্যে সূক্ষ্ম ফাটল আছে। দেখলাম বলগুলির বিভিন্ন অংশগুলিকে ইচ্ছে মতো ঘোরানো যায়, অনেকটা রুবিক কিউবের মতো। এভাবে ঘোরাতে ঘোরাতে দেখলাম বলগুলোকে 3টে অক্ষের ওপর প্রথমে 5 বার, পরে 4, 4 ও 3 বার ঘোরালে বলগুলির মুখ খুলে যায়, অনেকটা ডিজিটাল তালার মতো। আশ্চর্য ব্যাপার।
এভাবে সবকটা কাঠের বলের ভেতরগুলো খুলে দেখেছি, ভেতরে কিছু নেই। কিন্তু 9, 16 ও 25 নম্বর বলগুলি খুলতে পারিনি, কারণ এই 3টে বল কাঠের, ভেতরে ফাঁপা জায়গা নেই। কাকা আর কিছু বলবার আগে আমি বলে উঠলাম, তার মানে ওই বলগুলো কেউ নিশ্চয়ই বদলে দিয়েছে। ঠিক বলেছিস, কিন্তু এখন ভেবে দেখতে হবে কেন বদলালো, কারা বদলালো। কলকাতায় পরীক্ষা করিয়ে দেখেছি ওই 3টে কাঠের বল সম্পূর্ণ অন্য কাঠের তৈরি। আর একটা মজার ব্যাপার, এই 3টে কাঠের বলের নম্বর 5, 4 আর 3-এর বর্গফল, অর্থাৎ 25, 16 আর 9। সৃজন কাকা একটু থেমে আবার বললেন, প্রতাপ, আজ এই পর্যন্ত, বাকিটা কাল, অনেক রাত হয়েছে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি কাকার বিছানা খালি। খুঁজতে গিয়ে দেখি প্রতাপ কাকার ঘরে মিলে গোপন পরামর্শে ব্যস্ত। ভেজানো দরজা ঠেলে ঢুকলাম ভেতরে। টেবিলের ওপর রাখা বার্নিশ করা 100টা কাঠের বল। কাকা সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কি করে ভেতরের গর্তের ঢাকনাটা খুলে যায়। প্রতাপ কাকা অবাক হয়ে বললেন, সত্যি কি আশ্চর্য ব্যাপার, বিভূতি মামা যে কাঠের বলের মধ্যে এত কিছু করে গেছেন তা কোনোদিন ভাবিনি। সৃজন কাকা আমাদের দেখালেন 9, 16 আর 25 নম্বর কাঠের বলগুলো একটু ভারী, কারণ সেগুলো নিরেট কাঠের আর বাকি বলগুলো কিছুটা হালকা। প্রতাপ কাকা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, কিন্তু কে সরালো 3টে কাঠের বল? হরি, শিবু নাকি অন্য কেউ? সৃজন কাকা হেসে বললেন, এক্ষুনি ঠিক বলতে পারছি না, আরো 2-4টে ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে হবে, তারপর হয়তো বলতে পারবো। তাড়াতাড়ি ভাত টাত খেয়ে বেলা 10টার মধ্যে বেরিয়ে গেলেন সৃজন কাকা। যাবার আগে বলে গেলেন, প্রতাপ, আমি একটু বেরোচ্ছি, তবে আজ আর কলকাতার দিকে নয়, আজ তাড়াতাড়ি ফিরবো। কাকার অবশ্য ফিরতে ফিরতে দুপুর 3টে বাজলো। কাকা আজও ক্লান্ত এবং মুখ বেশ গম্ভীর। কাকার গম্ভীর মুখ দেখে সন্দেহ হলো, কাকা কি হীরা রহস্যের সমাধান করতে পারেননি? তবু কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। এদিকে প্রতাপ কাকার মুড বেশ ভালো। ওর বিশ্বাস আর 2-4 দিনের মধ্যেই গুপ্তধন চোরের হদিশ মিলবে। চোখের পাতা নাচিয়ে জিজ্ঞেস করলেন প্রতাপ কাকা, তোর কথা মতো সন্ধ্যের আসর বসাচ্ছি, তুই রেডি তো? হ্যাঁ, আমি রেডি। তবে তোকে একটা কাজ করতে হবে, আজ বিকেল থেকে দরজায় একটা মোটর গাড়ি মজুত রাখতে হবে, বলা যায় না কখন কি কাজে লাগে। আঙুল দিয়ে তুড়ির আওয়াজ তুলে বললেন প্রতাপ কাকা, কুছ পরোয়া নেই, এক্ষুনি বন্দোবস্ত হয়ে যাবে। সান্ধ্য চায়ের আসরে আমরা ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রতাপ কাকার অ্যাটর্নি সোমনাথ বিশ্বাস। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, টাক মাথা, চোখে চশমা, দোহারা গড়ন, 40-এর আশেপাশে বয়স, চেহারায় গাম্ভীর্যের ছাপ। হরি ও শিবু আজকে চায়ের আসরে নানা রকম ফাই ফরমাস খাটছে। আয়োজন ভালোই, কাজু বাদাম সন্দেশ আর রাজভোগের সঙ্গে চা, তাছাড়া অঢেল ডাবের জল তো আছেই। প্রথমেই আমাদের সঙ্গে পরিচয় হলো সোমনাথ বাবুর, তারপর খানিকটা হালকা গল্পগুজব, খাওয়া দাওয়া। একটা চুরুট ধরিয়ে গা এলিয়ে সোফায় বসেছিলেন সৃজন কাকা। হঠাৎ সোজা হয়ে বসে বললেন সৃজন কাকা, সোমনাথ বাবু, আপনি তো বিভূতিবাবুর অ্যাটর্নি ছিলেন, আপনি কি জানতেন মৃত্যুর কয়েক বছর আগে বিভূতিবাবু কয়েকটা হিরে কিনেছিলেন মধ্যপ্রদেশের পান্না থেকে? নির্লিপ্তভাবে মাথা নাড়লেন সোমনাথ বাবু। উনি নিজে থেকে না বললে ওর ব্যক্তিগত ব্যাপারে আমি খোঁজ খবর রাখতাম না। ঠিকই তো, আপনি হলেন তার অ্যাটর্নি, আপনি তার ব্যক্তিগত ব্যাপারে খোঁজ খবর রাখবেন কেন? কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারি কি, আপনি বিভূতিবাবুর আলমারি থেকে ওর ব্যক্তিগত ডায়েরি সরিয়েছিলেন কোন প্রয়োজনে? সৃজন কাকার কণ্ঠস্বর খুব কঠোর শোনালো।
এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হলেও পর মুহূর্তেই গর্জে উঠলেন সোমনাথবাবু। ডায়েরি আমি সরাইনি, ডায়েরি এখন ওর আলমারিতেই আছে। তা ঠিক, বিভূতিবাবুর ডায়েরি এখন ওর আলমারিতেই আছে, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি করে জানলেন ওর ডায়েরি আলমারিতে আছে? তবু সে প্রশ্ন মুলতবি রেখে শুধু জিজ্ঞেস করছি, বিভূতিবাবুর ডায়েরির পাতার ভেতর আপনার নামে 3টে কাঠের বল তৈরি করতে দেওয়ার বিল ঢুকলো কি করে? জানেন তো, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়েন ধরা। কিন্তু নিজের নামে বিল লিখিয়েই সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। এক মুহূর্তের জন্য চুপসে গেলেন সোমনাথবাবু। আমতা আমতা করে বললেন, সে আমি বলতে পারবো না, তবে আমার ওই বিলটা হারিয়ে গিয়েছিল। তখন হয়তো হরি ভুল করে ঢুকিয়ে দিয়েছিল। নিজের নামে বিল করানোতে অপরাধ কোথায়? আমি নিজে কি 3টে কাঠের বল তৈরি করতে পারি না? হ্যাঁ, তা পারেন। তবে বিভূতিবাবুর আলমারি থেকে ঠিক 3টে কাঠের বল সরিয়ে অন্য 3টে কাঠের বলই আবার রাখা হয়েছে। এই ব্যাপারটার সঙ্গে পুলিশ হয়তো আপনার বিলের সম্পর্ক খুঁজে পাবে, কারণ ওই 3টে চুরি হওয়া কাঠের বলের মধ্যে ছিল বিভূতিবাবুর কেনা 3টে হিরে, এবং সেই চুরিটা আপনিই করিয়েছেন আলমারির হারিয়ে যাওয়া ডুপ্লিকেট চাবি দিয়ে। এই দেখুন, সৃজন কাকার ইঙ্গিত মতো প্রতাপ কাকা 100টা কাঠের বল সাজিয়ে রাখে টেবিলের ওপর। টেবিলের ওপর কাঠের বলগুলো দেখে হঠাৎ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন সোমনাথবাবু। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন সৃজন কাকা, খবরদার, পকেটে হাত দেবেন না, হাত তুলুন। মুহূর্তের মধ্যে কাকার হাতে ঝলসে উঠল রিভলভার। ব্যাপার দেখে আমি হতভম্ব। কাকা চেঁচিয়ে ডাকলেন, মিস্টার পাল, একটু এ ঘরে আসবেন। সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে ছুটে এলেন স্থানীয় থানার পুলিশ অফিসার মিস্টার পাল। তারপর সোমনাথ বিশ্বাসের হাতে হাতকড়া পরিয়ে দিলেন। প্রতাপ কাকা হতভম্ব হয়ে বললেন, মিস্টার পাল, আপনি কখন এলেন? রিভলভার পকেটে ঢুকিয়ে একটা চুরুট ধরালেন সৃজন কাকা। শেষ হলো গল্প অঙ্কপুরীর গুপ্তধন। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।